ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by Sensodyne ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। কবি শঙ্খ ঘোষ তার বিখ্যাত কবিতা বাবু মশাইয়ে লিখেছিলেন, এ কলকাতার ভেতরে আছে আর একটা কলকাতা, হেঁটে দেখতে শিখুন। এখন আমরা দেখছি তৃণমূলের ভেতরে, বিশেষ করে উত্তর কলকাতার তৃণমূলের ভেতরে অন্তত এই ভোটের সময়ে আর একটা তৃণমূল লুকিয়ে আছে। কখনো উত্তর কলকাতার তৃণমূলের গলিঘুঁচিতে হেঁটেছেন, দেখবেন মনে হবে আর একটা তৃণমূল আছেই আছে। কেন বলছি? সেই তৃণমূলটাকে চিনিয়ে দিতে সহযোগিতা করছেন আমাদের তৃণমূলেরই নেতারা, অকুণ্ঠ সহযোগিতা করছেন, অকৃপণভাবে সহযোগিতা করছেন। আজই যেমন ধরুন কুণালবাবু অর্থাৎ কুণাল ঘোষ, তিনি অগ্নিবীণা ক্লাবের, উত্তর কলকাতার একটা বড় ক্লাব, রক্তদান শিবিরে হাজির হয়েছিলেন, যেখানে ছিলেন সদ্য দলত্যাগী অর্থাৎ সদ্য তৃণমূল ত্যাগী তাপস রায়, যার সঙ্গে একেবারে ধুন্ধুমার লড়াই বেঁধেছে উত্তর কলকাতায় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের। সেই মঞ্চে সৌজন্যবশত কেউ যেতেই পারেন, কিন্তু সেখানে তাপস রায়ের, জনপ্রতিনিধি তাপস রায়ের ভূয়সী প্রশংসা করেছেন কুণাল ঘোষ এবং ঠারে ঠোরে সমালোচনা করে দিয়েছেন দলের প্রার্থী, তৃণমূলের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়, যেটা অনেকেরই কানে বেজেছে। আসলে কোথাও যেন একটা মনে হচ্ছে যে তাপস রায়ের পাশে যে পদ্মফুলের প্রতীকটা রয়েছে সেটা যাতে সত্যিকারের একটা বড়সড় পদ্মে পরিণত হয়, সেই চেষ্টাটা আদা জল খেয়ে করছেন তৃণমূলের একাংশ উত্তর কলকাতায়। উত্তর কলকাতার তৃণমূলের একাংশের মনে এখন একটা দ্বন্দ্ব চলছে। তাদের দেহটা সম্ভবত পড়ে রয়েছে তৃণমূলে এবং তাদের মনটা চলে গেছে তাপস রায়ের দিকে বা বিজেপির দিকে, যেটা ম্যাচ করছে না। এই জন্যই বলছিলাম যে তৃণমূলের অন্দরে, বিশেষ করে উত্তর কলকাতার তৃণমূলের অন্দরে আর একটা তৃণমূল আছে এবং যে তৃণমূল ফলাফলে বেরিয়ে আসতে পারে। রাজনীতির পথ বড় আঁকা বাঁকা, বড় বন্ধু, কিন্তু সেই পথে তাপস রায়ের এমন বন্ধু আর কে আছে কুণাল ঘোষের মতো? বৈশাখের রোদ যখন বাঙালির গায়ে অগ্নিশলাকার মতো বিঁধছে, তখন রক্তদান শিবিরের মঞ্চে উত্তর কলকাতার কমল কাননে ছায়া দিয়েছিলেন কুণাল ঘোষ। রাজনীতির মঞ্চ নয়, রক্তদানের মঞ্চেই কুণাল ঘোষ বুঝিয়ে দিলেন কার সঙ্গে তার সম্পর্ক রক্তের সম্পর্কের মতোই মজবুত। মাঝখানে শুধু একটা রাস্তা হয়ে গেছে, এপার ওপার এপার ওপার। তাপসদা জানেন, তাপসদাকে আমরা শেষ চেষ্টা করেছিলাম এক পরিবারের মধ্যে রাখতে। রাজ্যের 42টা আসনে লড়াই হচ্ছে। নরেন্দ্র মোদী আর মমতা বন্দ্যোপাধ্যায় দুজনেই দুজনের দলকে 42 করার টার্গেট দিয়েছেন। অথচ উত্তর কলকাতায় বিজেপি প্রার্থীর সঙ্গে শুধু মঞ্চ ভাগ করে নিলেন না কুণাল ঘোষ, বললেন যতই রাজনৈতিক বিরোধ থাক, জনপ্রতিনিধি হিসেবে নাকি তাপস রায়কে তিনি খারাপ বলতে পারবেন না। তাপসদা আমাদের খুব প্রিয় পাত্র। তাপসদার দরজা সারা দিন সারা রাত মানুষের জন্য, কর্মীদের জন্য খোলা থাকে। প্রার্থী হিসেবে ব্যক্তিগতভাবে তাপসদাকে আমি কোথাও জনপ্রতিনিধি হিসেবে 1 ইঞ্চি পেছনে রাখতে পারবো না। দরজা খুলে, মন খুলে মানুষের জন্য কাজ করে। দুর্ভাগ্য উল্টো দিকে। ফলে আমরা আমাদের দলের প্রার্থীর জন্য কাজ করব, তাপসদার সহকর্মীরা তাপসদার জন্য কাজ করবে, বাকিটা মানুষের উপর। এখানে কোনো ছাপ্পা ভোট হবে না। যার ভোট তাকে দিতে দিন, মানুষ ঠিক করে নিন কে প্রকৃত প্রার্থী। মানুষ যাকে ইচ্ছে ভোট দেবে সে না হয় বোঝা গেল, কিন্তু এমন সৌজন্যের ধারাপাত গ্রীষ্মের দারুণ দগ্ধ দিনে তাপস রায়কে যেমন স্বস্তি দিল, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জন্য কি তেমন অস্বস্তির চাদর বিছিয়ে গেল না? তৃণমূলের উত্তর কলকাতার প্রার্থী নিশ্চয়ই শুনেছেন কুণাল ঘোষ বলেছেন রক্তদান শিবিরে এলাকার বিদায়ী সাংসদকে কেন ডাকা হয় না, সেটা নাকি তার ভেবে দেখা উচিত। আমাদের প্রার্থীর বিশ্লেষণ করা উচিত, তিনি কতটা জনসংযোগ করলেন যে তাকে একটা ক্লাব ডাকছে না। তো তাকে তো সেই দিক থেকে ভাবা উচিত। হয়তো ডেকেছে, তিনি কেন যাননি? এখন অনেক ক্লাবের ধারণা হয়ে যায় যে কাউকে ডাকলেও আসেন না, ডেকে কি লাভ, হয়তো ডাকেনি। আর যাদের ডাকলে আসে তাদের কাছে আবদার বেশি হয়, তো তাদের ডেকে। জনসংযোগ, জনতার সঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সংযোগ কি কম পড়িয়াছে কে জানে। তবে তৃণমূলেরই একটা অংশের সঙ্গে যে তাঁর সংযোগ কিছুটা গড়বড় করছে, সেটা তো শুধু কুণাল ঘোষ নন, বুঝিয়ে দিচ্ছেন মোনালিসা বন্দ্যোপাধ্যায়ের মতো তৃণমূল কাউন্সিলররাও। সুদীপের দুয়ারে ধর্ণা তুললেও
একটা ধারণা কি কাউন্সিলর মোনালিসা তৈরি করে দিয়েছেন? উত্তর কলকাতার তৃণমূল কাউন্সিলরদের একাংশের সঙ্গে প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের একটা দূরত্ব রয়েছে, তাদের মধ্যে আকর্ষণের থেকে বিকর্ষণ বেশি। কাউন্সিলর যে কাজগুলো করতে চায় সেগুলোতে বাধা আসছে, সেই জন্যই বসে থাকো। সাংসদকে বলেছি, এমনকি রিটেনও দিয়েছিলাম, প্র্যাকটিক্যালি ফিল্ডে নেবে সেরকম কোনো সুরাও পাইনি। এই দূরত্বের দৌলতে কি তাপস রায়ের হাসি আরও চওড়া হচ্ছে? উত্তর কলকাতার বিজেপি প্রার্থী কিন্তু বলেছেন ৪ জুন লোকসভা ভোটের ফল প্রকাশের দিন নাকি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ফোন বন্ধ থাকবে। 4 তারিখে 12টার পর সুদীপ ব্যানার্জির মোবাইলে সুইচ অফ হয়ে যাবে, এটা সত্যি কথাই। উনি প্রতিপক্ষ বুঝতে পারছেন না, তার কারণ 15,02,657 জন মানুষই ওনার প্রতিপক্ষ। উত্তর কলকাতার ভোটারের সংখ্যা 15,02,657। রাজা যত বলেন পারিষদগণ বলে তার শতগুণ। বিজেপি নেতা তমগ্ন ঘোষ তাপস রায়ের ছায়া সঙ্গী, তিনি বলেছেন রং যার যার, সুদীপ ব্যানার্জি হারলে উৎসব নাকি সবার। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বাড়ির বেলটিপ্লার টেপার পর ওনার ভেতর থেকে এসে বলে যায় যে বাবু বললেন বাবু বাড়ি নেই। রং যার যার, সুদীপ বন্দ্যোপাধ্যায় হারলে উৎসব সবার। তা বলে কথা বলার লোক তো কিছু কম নেই। এটা তো কুণাল ঘোষ জবাব দেবে, আমি কোথা থেকে? উনি বলছেন আপনি অতিরিক্ত আত্মবিশ্বাসী বলে গুরুত্ব দিচ্ছেন না প্রতিপক্ষে। 9বার জেতার পরেও যদি আত্মবিশ্বাসী লোকে না হয় তো কবে হবে? একে তো দারুণ গরম, তার মধ্যে রাজনীতি সরগরম উত্তর কলকাতায় কে কার বন্ধু তা চিনে নিতে। সুদীপ বন্দ্যোপাধ্যায় কি তাঁর এবং তাপস রায়ের মিউচুয়াল ফ্রেন্ডদের নিয়ে ক্রমশ চিন্তিত? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। উত্তর কলকাতার অগ্নিবীণা ক্লাবের মঞ্চে আজ সকালে কুণাল ঘোষ যখন তাপস রায়ের ভূয়সী প্রশংসা করছিলেন, তখন তিনি ছিলেন দলের রাজ্য সাধারণ সম্পাদক। কিন্তু এখন যখন আপনারা এই সুপার প্রাইম টাইম দেখছেন TV9 বাংলায়, ওই পদে আর তিনি নেই। কেন নেই? তার কারণ তার অব্যবহিত পরেই ডেরেক ওব্রায়েন, দলের রাজ্যসভার সাংসদ এবং সিনিয়র নেতা, একটা প্রেস রিলিজ দেন, চিঠির মতোই দেখতে অনেকটা, তলায় সই করা আছে ডেরেক ওব্রায়েন। তাতে তিনি লিখে দেন সাম্প্রতিক সময়ে কুণাল ঘোষ এমন অনেক মন্তব্য করছেন যেগুলো তার ব্যক্তিগত মন্তব্য এবং দলের লাইনের সঙ্গে সেই মন্তব্যগুলোর কোনো সম্পর্ক নেই। কেউ যেন সেগুলোকে দলের স্টেটমেন্ট হিসেবে না ধরে নেয়। অর্থাৎ তৃণমূলের হেডকোয়ার্টার থেকে যে বিবৃতি দেওয়া হবে সেটাই দলের সিদ্ধান্ত বা দলের লাইন। কুণালবাবু যা বলছেন তা নয়। এবং উইথ ইমিডিয়েট ইফেক্ট কুণাল ঘোষকে ওই পদ থেকে সরিয়ে দেওয়া হলো। অনেকে বললেন কড়া সিদ্ধান্ত। হ্যাঁ, অ্যাপারেন্টলি কড়া সিদ্ধান্ত। এই তৃতীয় দফা ভোটের আগে কুণাল ঘোষকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, যিনি অভিষেকের এত ঘনিষ্ঠ বলে পরিচিত। কিন্তু কুণাল ঘোষ নিজে কোন দৃষ্টিভঙ্গি থেকে দেখছেন? সত্যি কি তার চোখে এই সিদ্ধান্ত অত্যন্ত কড়া? মানে শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে এটা কি খুব কড়া সিদ্ধান্ত? কেন নয়? কারণ কুণালবাবু নিজেই বলেছেন যে তিনি তো আগেই স্বেচ্ছায় 2 পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। তিনি ছিলেন দলের মুখপাত্র, সেই পদে তিনি ইস্তফা দিয়েছিলেন, সেটা গৃহীত হয়েছিল। সাইমালটেনিয়াসলি ওই একই সময়ে তিনি দলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকেও ইস্তফা দিয়েছিলেন, যেটা এতদিন গৃহীত হয়নি। আজকে তাকে সেই পদ থেকে সরিয়ে দেওয়া হলো। এই সেই চিঠি যে পত্রের ছত্রে ছত্রে লেখা কুণাল ঘোষের ভূমিকায় তৃণমূল কতটা অখুশি। ডেরেক ওব্রায়েনের সই করা চিঠিতে লেখা হয়েছে, সম্প্রতি কুণাল ঘোষ এমন কিছু কথা বলেছেন যেসব কথার সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। এগুলো যে তার ব্যক্তিগত মতামত, এগুলো যে দলের অবস্থান নয়, সেটা স্পষ্ট করে দেওয়া প্রয়োজন। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের দপ্তর থেকে যে বিবৃতি প্রচার করা হবে সেটাই দলের অবস্থান। কুণাল ঘোষ আগেই দলীয় মুখপাত্রের পদ থেকে অব্যাহতি পেয়েছিলেন। এবার তাকে দলের রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে সরানো হলো। সমস্ত সংবাদ মাধ্যমের কাছে অনুরোধ, কুণাল ঘোষের বক্তব্যকে যেন তৃণমূলের মতামত বলে প্রচার করা না হয়। চিঠির বয়ানেই পরিষ্কার কুণাল ঘোষের মতামতের সঙ্গে তাঁর দল দূরত্ব তৈরি করতে কতটা মরিয়া। লোকসভা ভোটের আগে বিরোধী প্রার্থীর প্রশংসায় পঞ্চমুখ হলে যে দল এমন কোনো ব্যবস্থা নিতে পারে, সেটা কি কুণাল ঘোষ বোঝেননি, নাকি বুঝে শুনেই তিনি কুড়ুলের দিকে পা বাড়িয়েছিলেন? আমার এক্স স্যান্ডেল থেকে এই 2 পদ আমি সরিয়েও দিয়েছিলাম। ফলে আমি নিজে যে পোস্টটা ছেড়ে দিয়েছি, সেখান থেকে আমাকে সরিয়ে কার বা কী আনন্দ হতে পারে আমি এটা বুঝতে পারছি না। কোনো কুইজ মাস্টার যদি লেখেন যে তাকে রিমুভ করা হলো,
তাকে তো আমি কুইজে জিজ্ঞাসা করবো। আমি সারা বাংলায় যেখানে দল দায়িত্ব দিচ্ছে বিজেপি, সিপিএম, কংগ্রেস, আমার থেকে বোধহয় আক্রমণাত্মক এবং কটু কথা আর কে বলেন সে আপনারাই বলতে পারবেন। আমাকে অগ্নি পরীক্ষা দিতে হবে। একথা সত্যি, কুণাল ঘোষ নিজেই তৃণমূল মুখপাত্র এবং রাজ্য সাধারণ সম্পাদকের পদ ছাড়তে চেয়েছিলেন এবং সোশ্যাল মিডিয়ায় বুঝিয়ে দিয়েছিলেন কার জন্য তিনি এই সিদ্ধান্ত নিচ্ছেন। সুদীপ বন্দ্যোপাধ্যায় গতকাল একটা বৈঠক ডেকেছিলেন নর্থ ক্যালকাটায়, ব্রিগেড চলো, সেখানে আমি তো বটেই, কিন্তু আরও অনেকে আমন্ত্রিতই হননি দলের যারা সংগঠনে রয়েছে। এটা তো ওনার বাড়ির লক্ষ্মী পুজো নয় যে উনি কাকে ডাকবেন না ডাকবেন সেটা ওনার, আর দলটা ওনার পৈতৃক জমিদারি নয়। ফলে আমি তো ঝগড়া মারামারি করতে যেতে পারবো না বা করার সম্ভবও না। আর তারা সাতঘাটের জল খাওয়া, পোড় খাওয়া সব সিনিয়র নেতা। ফলে আমি মিসফিট মনে করছি, মিসফিট, আমি নিজেকে সরিয়ে নিচ্ছি, মিটে গেল। চরম সুদীপ বিরোধিতাই কি কুণাল ঘোষের কোণঠাসা হওয়ার কারণ হলো? আর একটা প্রশ্ন, কুণাল ঘোষকে চা খেতে ডেকেছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, চায়ের আসরে কি তাহলে কোনো পক্ষেরই রাগ গোলে জল হয়নি? চায়ের কাপ আর ঠোঁটের মধ্যে যেটুকু দূরত্ব থাকে সেই দূরত্ব কি সুদীপ বন্দ্যোপাধ্যায় আর কুণাল ঘোষের মধ্যে রয়েই গিয়েছিল, যে দূরত্ব এবার ফাটলে পরিণত হলো? এবং সেই ফাটল কি চির ধরালো কুণাল সম্পর্কে তৃণমূলের আস্থায়? এসব দলের আভ্যন্তরীণ ব্যাপার, এগুলো নিয়ে আমি প্রকাশ্যে আলোচনা করতে চাই না। 3.5 বছরের জেল খাটা মালের চাকরি আজ চলে গেছে, তার চাকরি চলে গেছে, তাকে তৃণমূল তার সাধারণ সম্পাদক থেকে সরিয়ে দিয়েছে। আবার কান্নাকাটি করেছে, যেভাবে আমি প্রেসিডেন্ট হওয়ার পর কান্নাকাটি করেছিল, করে প্রেসিডেন্ট পদটা ফিরে পেয়েছিল, এবারও বোধহয় নিশ্চয়ই মমতা ব্যানার্জির কাছে কান্নাকাটি করেছে, মেসেজ টেসেজ করেছে। ঘোষেরও অবস্থান পরিবর্তন হয়ে গিয়েছিল অতীতে একটি রক্তদান শিবিরে যোগ দেওয়া এবং সেখানে তার বিবৃতি, আর ঘটনাচক্রে আজকে আবার রক্তদান শিবির, অর্থাৎ যেখানে রক্তদান শিবির সেখানেই কুণাল ঘোষ, এবং রক্তদান শিবির আর কুণাল ঘোষ যখনই এক জায়গায় হয়ে যাচ্ছে তখনই সেখানে বিপর্যয়। এটা আমি নিয়ে কিছু বলতে পারবো না, কারণ এখনকার আমি তো সেই পুরনো রাজনীতিবিদ, এখনকার রাজনীতিটা আমি ঠিক বুঝতে পারি না। তৃণমূলের মুখপাত্রের পদ থেকে ইস্তফা দেওয়ার পরেও প্রতিদিন নিয়ম করে তৃণমূলের মুখ হয়ে থেকেছেন কুণাল ঘোষ। বিভিন্ন বিষয়ে সরব হয়েছেন, কথা বলেছেন, প্রতিক্রিয়া দিয়েছেন। তৃণমূল আজ বুঝিয়ে দিয়েছে এরপরেও যদি কুণাল ঘোষ কিছু বলেন তাহলে সেটা তার নিজস্ব মতামত, তৃণমূলের দলগত মত বা সিদ্ধান্ত নয়। মতামতের পার্থক্য কি ভবিষ্যতে তৃণমূল আর কুণালের পথও আলাদা করে দেবে? এটাই হয়তো লাখ টাকার প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। পরীক্ষা হয়ে গেছে, খাতা পরীক্ষকের কাছেও চলে গেছে। ধরুন পরীক্ষক সেই খাতা খোলার আগে সেখানে বাড়তি একটা উত্তর যোগ হলো, তাতে কি হবে? তাতে যে পরীক্ষা দিয়েছে সে পরীক্ষার্থীর নাম্বার বেড়ে যাবে। হ্যাঁ, বিরোধীরা এটাই সন্দেহ করছেন। 2 দফার ভোটের পর নির্বাচন কমিশনের তরফ থেকে ভোটদানের হারে তথ্য প্রকাশ করা হয়েছিল, আর এবার অতি সম্প্রতি ভোটদানের ফাইনাল রিপোর্ট পেশ করা হয়েছে। দেখা যাচ্ছে আগের তথ্য আর এই তথ্যের মধ্যে 6% ফারাক। ফাইনাল রিপোর্টে বলা হয়েছে ভোটদানের হার 6% বেড়ে গেছে। কি করে? এ নিয়েই সন্দেহ প্রকাশ করেছে বিরোধীরা। দিল্লি দখলের লড়াইয়ে 190টি লোকসভা কেন্দ্রে ভোট হয়ে গিয়েছে। প্রথম 2 দফায় ভোটদানের হার তুলনামূলকভাবে কম। এই নিয়ে এমনিতেই রাজনৈতিক দলগুলির মধ্যে আশা আশঙ্কার চোরাস্রোত বইছিলই। এবার শেষ 2 দফার ভোটদানের হার আচমকা বৃদ্ধির তথ্য সামনে আসায় বিরোধীদের নিশানায় কমিশন। 19 এপ্রিল প্রথম দফার ভোট গ্রহণ, দ্বিতীয় দফার ভোট হয় 26 এপ্রিল। মঙ্গলবার রাতে নির্বাচন কমিশন প্রথম 2 দফার ভোটদানের হারের যে তথ্য প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে দেশে প্রথম দফায় ভোট পড়েছে 66.14%, দ্বিতীয় দফায় ভোট পড়েছে 66.71%। কিন্তু ভোট গ্রহণের দিন সন্ধ্যে 7টায় কমিশন যে প্রাথমিক তথ্য দিয়েছিল তাতে প্রথম দফায় ভোটদানের হার ছিল 60%, দ্বিতীয় দফায় ভোটদানের হার ছিল 60.96%। তার মানে কমিশনের দেয়া প্রাথমিক তথ্যের সঙ্গে চূড়ান্ত পরিসংখ্যানে ভোটদানের হারের ফারাক প্রায় 6%। প্রথম দফা শেষের 11 দিন ও দ্বিতীয় দফার ভোটের 4 দিন পর ভোটদানের হারের চূড়ান্ত রিপোর্ট দিয়েছে কমিশন। আর এখানেই সরব বিরোধীরা। কমিশনের চূড়ান্ত তথ্যে এক ধাক্কায় প্রায় 6% ভোটদানের হার বেড়ে যাওয়ায় কংগ্রেস, তৃণমূল, সিপিএম সহ সব বিরোধীদের প্রশ্ন, ভোটদানের হার প্রায় 6% বাড়া কি স্বাভাবিক? কেন ভোট গ্রহণের 24 ঘন্টার মধ্যে চূড়ান্ত তথ্য দেয়নি কমিশন? কেন ভোটদানের হারে তথ্য দিতে এত দেরি? কেন শুধুমাত্র ভোটদানের শতাংশ আপলোড করল কমিশন? কেন ভোটারদের সম্পূর্ণ পরিসংখ্যান দেয়া হলো না?
ভোট বিশেষজ্ঞদের মতে সাধারণত প্রাথমিক রিপোর্টের সঙ্গে ভোটদানের হারের চূড়ান্ত রিপোর্টের ফারাক সামান্যই হয়। সেখানে কমিশনের চূড়ান্ত রিপোর্টে ভোটদানের হার প্রায় 6% বেড়ে যাওয়া ভালো চোখে দেখছে না বিরোধীরা। TV9 বাংলায়। ভোটের অনেক আগে থেকেই ইভিএম নিয়ে সন্দেহ প্রকাশ করছিল বিরোধীরা। সুপ্রিম কোর্টে মামলা হয়, আবেদন করা হয় প্রত্যেকটা বুথেই যেন ভিভিপ্যাট রাখা হয়, যদিও সর্বোচ্চ আদালত তা খারিজ করে দেয়। কিন্তু অতি সম্প্রতি জাতীয় নির্বাচন কমিশন ভোটদানের হারের যে ফাইনাল রিপোর্ট পেশ করেছে, তারপর সেই পুরনো অভিযোগগুলোকে আবারও নতুন করে সামনে আনছে বিরোধী রাজনৈতিক দলগুলো। ফারাক্কার সভায় মমতা বন্দ্যোপাধ্যায় আজকে টেনে আনেন ভোটদান বৃদ্ধির হারের প্রসঙ্গ, টেনে আনেন সেই পুরনো অভিযোগ ইভিএম নিয়ে সন্দেহ। দাবি করেন ইভিএম নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলোর মনে যে সন্দেহ তৈরি হয়েছে তা নিরসন করুক জাতীয় নির্বাচন কমিশন। আর এই নিয়ে তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনকে একটা চিঠিও দিয়েছে। হঠাৎ শুনতে পেলাম 5.75% ভোট, যেখানে যেখানে বিজেপির কম ভোট পোল হয়েছিল সেই সব জায়গায় হঠাৎ করে ভোটটা বাড়িয়ে দিয়েছে ইলেকশন কমিশন, একটা নোটিশ জারি করেছে। ইভিএম মেশিন কারা তৈরি করেছে, ইভিএম মেশিনের চিপ কারা তৈরি করেছে, এই সংখ্যাটা বাড়লো কি করে, ফার্স্ট ফেজে কি ছিল, সেকেন্ড ফেজে কি ছিল, কত ভোটার ছিল, কত মেশিন ইউজ হয়েছিল, সেটা আমরা জানতে চাই। হঠাৎ করে বেড়ে যাওয়া মানে এটা তো নয়। প্রায় 19 লক্ষর মতো ভোটার মেশিন মিসিং আছে অনেক দিন ধরে, যে বিজেপি শাসিত রাজ্যগুলো নিজের ইচ্ছা মতো লোকের ভোট পাল্টে দিয়ে নিজেদের মেশিন ঢুকিয়ে দিচ্ছেন। ইলেকশন কমিশনকে আমরা বলবো মানুষের সন্দেহটা দূর করুন। বিজেপি কমিশন হয়ে বসে থেকে কোনো লাভ নেই। আসল শক্তিটা কি এটা আপনাদের জানাতে হবে মানুষকে। মানুষ জানতে চায়, যেন প্রতারণা মানুষের সাথে না করা হয়, এটা মানুষ জানতে চায়। ইলেকশনেও চিটিং কেন দেরি হয়েছে তার উত্তর নির্বাচন কমিশন দিতে পারে। আর তার জন্য প্রয়োজনীয় তো বলছি আমরা, বড় একটা ছাতায় নিয়ে বড় ছাতা নেবেন, কারণ এখন প্রচন্ড গরম সংকট। তার তলায় সবাইকে নিন, জোটবদ্ধ হন। ভোটের পরে নয়, উনি এখনই নেতৃত্ব দিন। সবাই, সীতারাম ইয়েচুরি, রাহুল গান্ধী, লালুজির শরীর খারাপ ওনার ছেলেকেও নিয়ে নেবেন। মানুষের সামনে তো রাখতে হবে যে আমরা লড়াই করছি। এসব করুন। পশ্চিমবঙ্গের ব্যালট বাক্স ঠিক আছে কিনা, পশ্চিমবঙ্গের ইভিএম ঠিক আছে কিনা, মেশিনগুলো এগুলো দেখুন। আসলে জানেন যে 6টা নির্বাচন হয়েছে 6-0, তৃণমূল কংগ্রেস জিতছে না। উত্তরবঙ্গেও 0, দক্ষিণবঙ্গেও হাল খারাপ। এই মুহূর্তে আমেঠি আর রায়বেরেলি, উত্তরপ্রদেশের এই দুই হাই প্রোফাইল কেন্দ্রে আতশ কাজ পেতেছে ভারতের জনতা। কেন? তার কারণ মনোনয়ন পেশে হাতে আর সময় রয়েছে মাত্র 2 দিন। শুক্রবারের মধ্যে মনোনয়ন পেশ করতে হবে, ফলে কংগ্রেসকেও তাদের চূড়ান্ত প্রার্থী ঘোষণা করতেই হবে। এখনও পর্যন্ত কংগ্রেস আমেঠি এবং রায়বেরেলিতে কে প্রার্থী হবেন এই দুটি নামই প্রকাশ করেনি, অর্থাৎ সাসপেন্স জিয়ে রেখেছে। রাহুল গান্ধী খুব একটা বেশি ইচ্ছা প্রকাশ করেননি প্রকাশ্যে। সাংবাদিক বৈঠকে যখন তাকে প্রশ্ন করা হয়েছিল, তিনি তখন সাংবাদিকদের বলেছিলেন এটা বিজেপি ঘেঁষা প্রশ্ন। প্রশ্নটা কী ছিল, যে আপনি কি ফাইনালি আমেঠি থেকেও লড়বেন? আমরা সবাই জানি যে ওয়ায়ানার থেকে গতবার অর্থাৎ 2019-এ 4,31,000-এর বেশি ভোটের ব্যবধানে রাহুল গান্ধী জিতেছিলেন। ওয়ায়ানারে এবারও তার যথেষ্ট সাফল্যের সম্ভাবনা রয়েছে। কিন্তু হোয়াট অ্যাবাউট আমেঠি, রায়বেরেলির বা কী হবে? তার কারণ এই দুটো কেন্দ্র গান্ধী পরিবারের, নেহেরু গান্ধী পরিবারের একেবারে পারিবারিক কেন্দ্র। মানছি গত বছর রাহুল গান্ধী হেরে গেছেন গত নির্বাচনে, কিন্তু তাই বলে রাহুল গান্ধী কি ত্যাগ দেবেন আমেঠিকে? এইটাই এখন সব থেকে বড় প্রশ্ন। তার কারণ যদি তারা রায়বেরেলি থেকে এবং আমেঠি থেকে না লড়েন, কংগ্রেস দলে কিন্তু যথেষ্ট চাপ আছে। অন্তত উত্তরপ্রদেশের কংগ্রেস চাইছে যে ভাই বোন তারা দুজনই দাঁড়ান। যদি তারা না লড়েন শেষ পর্যন্ত, তাহলে কিন্তু একটা অনাস্থা প্রকাশ পাবে উত্তরপ্রদেশের প্রতি। এবং কাদের অনাস্থা প্রকাশ পাবে? যাদের রাজনীতিতে যাদের পূর্বপুরুষরা এবং পারিবারিক পূর্বপুরুষরা তারা সেখান থেকে বারবার জিতে এসেছেন। সঞ্জয় গান্ধী জিতেছেন বারবার, রাহুল গান্ধী নিজে জিতেছেন 3 বার, ইন্দিরা গান্ধী জিতেছেন বারবার, রাজীব গান্ধী জিতেছেন বারবার। এমন দুটো কেন্দ্রকে কংগ্রেস, বিশেষ করে গান্ধী পরিবার ছেড়ে দেবে? You know, first time I played chess was when I was 7 years old, and this person taught me chess. They just taught me the rules, and then I played the game with them, and then the first time I played, I beat them, and they got really angry with me because I beat them.
পয়লা মে সোশ্যাল মিডিয়ায় রাহুল গান্ধীর এই ভিডিও পোস্ট করেছে কংগ্রেস। সেখানে রাহুল বলছেন মাত্র 7 বছর বয়সে দাবা শিখে শিক্ষাগুরুকেই হারিয়ে দিয়েছিলেন তিনি। দাবা খেলা নিয়ে নিজস্ব দর্শনও ব্যক্ত করেছেন রাহুল গান্ধী। One of the most interesting things about chess is once you start to get slightly better at it, the opponent's pieces actually operate almost like your own. So you don't just look at your pieces, you look at the opponent's pieces, your pieces and the board. And then very often it can be that an opponent's piece that is a very powerful piece for the opponent is actually working for you. 64 ছকে ক্ষুরোধার রাহুল জাতীয় রাজনীতিতেও নেতৃত্ব দিতে প্রস্তুত। কংগ্রেস কি নেটের দুনিয়ায় সেই বার্তাই দিতে চায়? কিন্তু নেতা যুদ্ধক্ষেত্রে কোথায়? উত্তরপ্রদেশের আমেঠি ও রায়বেরেলি নেহেরু গান্ধী পরিবারের খাসতালুক হিসেবে পরিচিত। 2 আসনে এবার গান্ধীদের পায়ের ধুলো পড়বে কি? মনোনয়ন জমা দেওয়ার জন্য হাতে রয়েছে মাত্র আর কয়েকটা দিন, কিন্তু আমেঠি এবং রায়বেরেলিতে প্রার্থী কে হবেন তা নিয়ে এখনো পর্যন্ত ধোঁয়াশা জিয়ে রাখছে কংগ্রেস। কংগ্রেসের অভ্যন্তর থেকে বারবার দাবি উঠছে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী আমেঠি এবং রায়বেরেলি থেকে প্রার্থী হয়ে লড়াইয়ে একেবারে সামনে থেকে তারা নেতৃত্ব দিন। রায়বেরেলি থেকে প্রার্থী হতেন কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধী। কয়েক মাস আগেই রাজ্যসভা থেকে সংসদে গিয়েছেন সোনিয়া। অশক্ত শরীরে নির্বাচনী যুদ্ধে আর লড়তে চান না তিনি। রাহুল গান্ধী 2019-এ বিজেপির স্মৃতি ইরানির কাছে আমেঠিতে হেরেছেন। কেরালার ওয়েনার থেকে জিতে সংসদে গিয়েছেন রাহুল গান্ধী। কিন্তু কংগ্রেসের ভেতর থেকেই এই মুহূর্তে নতুন করে খবর আসছে এখনই নির্বাচনের ময়দানে নামতে চাইছেন না প্রিয়াঙ্কা গান্ধী, ওয়েনার ছাড়তে চাইছেন না রাহুল গান্ধী। আমেঠি থেকে ফের প্রার্থী হন রাহুল গান্ধী। প্রিয়াঙ্কা রায়বেরেলিতে সোনিয়া গান্ধীর জায়গায় প্রার্থী হন। ক্রমাগত দাবি জানিয়ে হাইকমান্ডের ওপর চাপ সৃষ্টি করছেন উত্তরপ্রদেশের কংগ্রেস কর্মীরা। দাবিটা যত জোরালো, কংগ্রেস সূত্রে খবর রাহুল প্রিয়াঙ্কার অনীহাও নাকি ততটাই তীব্র। পার্টির ইলেকশন কমিটির বৈঠকে এ নিয়ে কোনো মীমাংসা হয়নি। এদিকে মনোনয়ন জমা দেওয়ার দিন এগিয়ে আসছে। জয়রাম রমেশ আশ্বস্ত করেছেন 2 মে তারিখের মধ্যেই প্রার্থী স্থির করে ফেলবেন কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খার্গে। যদিও রাহুল প্রিয়াঙ্কাই প্রার্থী হবেন কিনা তা নিয়ে কংগ্রেসের তরফে এখনো কোনো ইঙ্গিত মেলেনি। कांग्रेस सेंट्रल इलेक्शन कमेटी ने कांग्रेस अध्यक्ष जी को पूरा अधिकार सौंपा है कि वो जल्द से जल्द अमेठी और रायबरेली के जो कांग्रेस पार्टी के उम्मीदवार हैं उसकी घोषणा करें। मेरा ये मानना है कि अगले 24 घंटे के अंदर कांग्रेस अध्यक्ष इसकी घोषणा करेंगे। সেক্ষেত্রে আমেঠি এবং রায়বেরেলির ভবিষ্যৎ কি হবে? আগামী দিনে গান্ধীর পুরনো গড় থেকে রাহুল প্রিয়াঙ্কা সোনিয়া প্রত্যেকেই সরে যাবেন কিনা এখন সেই প্রশ্নই নির্বাচনী ময়দানে সবথেকে প্রাসঙ্গিক হয়ে উঠছে। নজর থাকছে আমাদেরও। নয়াদিল্লি থেকে ক্যামেরায় সিপিএস নাথের সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, TV9 বাংলা। গুড় থেকে গোবর কিভাবে করতে হয় অধীর চৌধুরীর থেকে তা ভালো আর কেউ জানেন না। আমরা এই কথা বলছি না। সংসদে অনাস্থা ভোটের সময় বিরোধী দলনেতার সম্পর্কে এমনই মন্তব্য করেছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিশ্চয়ই আপনাদের মনে আছে কংগ্রেস বক্তার তালিকায় অধীর চৌধুরীর নাম রাখেনি। পরে অমিত শাহ স্পিকারকে বলে অধীরবাবুর বলার একটা ব্যবস্থা করে দেন। অধীর চৌধুরী বলেন, কিন্তু তারপর তার সেই বক্তব্য সংসদের ধারা বিবরণী থেকে বাদ দেওয়া হয়, সাসপেন্ড করা হয় অধীর চৌধুরীকে। আর আজকে অধীরবাবু যে মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছে তাতে অনেকেই যারা রাজনীতি নিয়ে চর্চা করেন তারা দাবি করছেন প্রধানমন্ত্রী সেদিনকে অধীর চৌধুরীর সম্পর্কে যে বিশ্লেষণ করেছিলেন তা একেবারে যথাযথ ছিল। অনেকে আবার বলছেন অধীর চৌধুরীর কপালটাই খারাপ। কি বলতে গেলেন আর কি হয়ে গেল। তৃণমূলকে ভোট দেওয়া মানে তার থেকে ভালো বিজেপিকে ভোট দিয়ে দিলাম। তৃণমূলকে ভোট দেওয়া মানে তার থেকে অনেক ভালো বিজেপিকে ভোট দিয়ে দেওয়া। জঙ্গিপুর লোকসভার লালগোলার ধুলাউড়ি হাই স্কুলের ময়দান। নির্বাচনী সভায় বক্তব্য রাখছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। পাশে সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। অধীর বললেন, তৃণমূল আর বিজেপিকে ভোট দেওয়া একই, তাই বিজেপিকে সরাসরি ভোট দেওয়া ভালো। তৃণমূলকে ভোট দেওয়া মানে তার থেকে ভালো বিজেপিকে ভোট দিয়ে দিলাম। তৃণমূলকে ভোট দেওয়া মানে তার থেকে অনেক ভালো বিজেপিকে ভোট দিয়ে দেওয়া। তাই তৃণমূলকে নয়, বিজেপিকে নয়, সর্বসময়ে সর্ববছর সারা বছরে সুখ দুঃখের ভরসা বকুল আপনাদের পাশে থাকবে। আপনারাই কিন্তু অশ্বত্থামা হত শোনা গেল, ইতি গজ শোনা গেল না।
অধীরের বক্তব্যের শেষ অংশটুকু ভাইরাল করে দিল তৃণমূল কংগ্রেস, যেখানে তিনি বলছেন তৃণমূলের থেকে বিজেপিকে ভোট দেওয়া ভালো। তৃণমূলকে ভোট দেওয়া মানে তার থেকে ভালো বিজেপিকে ভোট দিয়ে দিলাম। তৃণমূলকে ভোট দেওয়া মানে তার থেকে অনেক ভালো বিজেপিকে ভোট দিয়ে দেওয়া। অধীর চৌধুরী বলতে গিয়েছিলেন তৃণমূল ও বিজেপি আঁতাতের কথা, আর মালদাহের সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাইরাল ক্লিপের অডিওর প্রসঙ্গ তুললেন কংগ্রেস বিজেপি আঁতাতের অভিযোগ। আপনারা শুনুন গতকাল অধীর বাবুর বক্তব্য, বলছে তৃণমূলকে ভোট দেওয়ার থেকে অনেক ভালো তার থেকে বিজেপিকে ভোট দিন। আরো একবার শুনুন। আপনারা বলুন ভাইরা, বিজেপির হাত এই মালদা মুর্শিদাবাদ জেলায় কারা শক্তিশালী করছে? অধীর চৌধুরী নিজে কনফিউজড। পশ্চিমবঙ্গে কংগ্রেসের মিথ ভেঙে যাচ্ছে। বহরমপুরে অধীর রঞ্জন চৌধুরীর মিথ এবং মালদায় গনি খান চৌধুরীর পরিবারের মিথ, এই দুটো ভাঙতে চলেছে। এই লোকসভা নির্বাচনে কংগ্রেসের কোনো প্রার্থী পশ্চিমবঙ্গ থেকে জিতে দিল্লি যাবেন না। অধীর চৌধুরীর পরাজয় নিশ্চিত। অধীর চৌধুরী কোনো লড়াইয়ে নেই। আজকে সেইখানে দাঁড়িয়ে তিনি ভোটারদের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছেন তৃণমূলকে সঙ্গে নিয়ে। সাগরদিঘি উপনির্বাচনের প্রচারেও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একটি অডিও ক্লিপকে হাতিয়ার করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কংগ্রেস বিজেপি আঁতাতের অভিযোগ তুলেছিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক। অধীরের বক্তব্য তাকে অভিযোগ তোলার সুযোগ করে দিয়েছে। অধীরের বক্তব্য নিয়ে অভিযোগ দিল্লিতে কংগ্রেসের কেন্দ্রীয় দপ্তরেও পৌঁছেছে। দলের অবস্থান স্পষ্ট করতে হয়েছে কংগ্রেস নেতা জয়রাম রমেশকে। ये वीडियो देखा नहीं है और किस संदर्भ में उन्होंने ये कहा है मैं नहीं जानता हूँ, पर एक चीज मैं साफ कर देना चाहता हूँ कि कांग्रेस पार्टी का एक ही मकसद है। बीजेपी की संख्या जो है आज है 42 सीटों में 18 सीट 2019 के चुनाव में बीजेपी को गए थे। बीजेपी को हमें घटाना है और भारी मात्रा में घटाना है, तो हमारा वही मकसद है। মোটের ওপর অধীরের ছোট্ট বক্তব্য বাংলার রাজনীতির ঘোলা জলকে আরেকটু ঘোলা করে দিল। কে কার সঙ্গে, কে কার পিছনে, ভোটারের মনে বিভ্রান্তি ছড়ানোর আরও একটা উপলক্ষ্য তৈরি হয়ে গেল। TV9 বাংলা। ভোট প্রচারের শুরু থেকেই নানা সময় দেখা গিয়েছে বিতর্কে জড়িয়েছেন দিলীপ ঘোষ। হ্যাঁ, তার মন্তব্য বা বক্তব্যের কারণে। এর আগে দেখা গিয়েছে যে প্রচারে বেরিয়ে এক প্রবীণ ভোটারের সঙ্গে তিনি তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন। দলীয় কর্মীকে ধমক দিতেও শোনা গিয়েছে। এবার আবারও তার মুখে গরু প্রসঙ্গ। না, এবার তিনি সোনা সেখানে খুঁজলেন না। কি বললেন? দলীয় কর্মীদের বললেন তিনি রাজনীতি করতে না পারো তো গরু চড়াও। হ্যাঁ, একই জায়গায় বারবার কর্মসূচি হলে যেটা হয়, একই জায়গায় বারবার কর্মসূচি, তাই তার মেজাজ একটু বিগড়ে গিয়েছিল। রাজনীতি করতে এসছে কোনো গরু চড়াও গিয়ে। তীব্র গরমে প্রচার, মেজাজও বেশ গরম। দলীয় কর্মীদের রীতিমতো বকুনি দিলেন দিলীপ ঘোষ। বুধবার দুর্গাপুরে প্রাতঃভ্রমণ সেরে সগরডাঙ্গা কর্মীদের মুখোমুখি হয়েছিলেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী। কিন্তু একই জায়গায় কেন আবারও কর্মসূচি নেওয়া হলো তা নিয়ে রীতিমতো ক্ষুব্ধ দিলীপ। ভর্ৎসনা করে কর্মীদের গরু চড়াতে বলেন। মেদিনীপুর থেকে এবার বর্ধমান দুর্গাপুরের প্রার্থী দিলীপ ঘোষ। তার কেন্দ্র ঘোষণাতেও বেশ কিছুটা দেরি হয়। নতুন আসনে আসার পর থেকে নানা বিতর্ক দিলীপকে ঘিরে। তোমাকে জানি কি জানে এখানকার ও বলছে এখনো ফোন করে যাচ্ছে, কেউ জানাচ্ছে না। তখন তাই ঠিক করে দিয়েছে। 5 বছর ধরে তিনি চাষ করলেন মেদিনীপুরে, তাকে শুভেন্দু সুকান্ত এক্সপোর্ট করে দিল দুর্গাপুরে, তো ওনার দুঃখ হবে না? ওনাকে সহসভাপতি করলো, আবার সেটা কেড়ে নিল। ফলে দিলীপ ঘোষ মাঝে মাঝে আপনারা যেটা দেখেন যে তৃণমূলকে আক্রমণ করছে, ওটা অ্যাকচুয়ালি কাहीं पे নিগাহে কাहीं पे নিশান। দিন দুয়েক আগে এক ভোটারের সঙ্গে কথা বলতে গিয়ে মেজাজ হারিয়ে ফেলেন। এবার বকুনি দিলেন, আর সঙ্গে দিলীপ সুলভ বচন, গরু চড়ানোর পরামর্শ। রাজনীতি করতে এসছে কোনো গরু চড়াও গিয়ে। জয়ন্ত বিশ্বাসের রিপোর্ট, TV9 বাংলা।
মাথা গরমের খবর দিলাম, এবার একটু গরমের কথা বলি। কলকাতায় আজকে তাপমাত্রা 42, কাল 43 ছিল, কিন্তু যে কষ্ট দিনের বেলায় দেখা যাচ্ছে সেই একই কষ্ট কিন্তু রাতেও। মানে আমরা কথায় কথায় বলি না পুরুলিয়ার গরম, সেই পুরুলিয়ার গরমকেও ছাড়িয়ে গেছে কলকাতার তাপমাত্রা। শুধু দিন নয়, রাতেও সর্বনিম্ন তাপমাত্রা কলকাতায় বেশি, মানুষের নিস্তার নেই। এই যে এত কিছু আলোচনা হচ্ছে যে কেন এত গরম পড়ছে, গরম কমছে না, নিস্তার কবে পাবো, শুধুই কি প্রকৃতি এর জন্য কারণ? মানে প্রকৃতি দায়ী, আমরা মানে ম্যানমেড নয় তো এই গরমটা? এই যে এত অস্বস্তি হচ্ছে তার পিছনে কোথাও কারণ আমরা নই তো? দিনে তাপপ্রবাহ, পারদ উঠছে তো উঠছেই, রাতেও রেহাই নেই, গুমোট রাত, ঘুমের সর্বনাশ। মঙ্গলবার 43 ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে সর্বোচ্চ তাপমাত্রায় এপ্রিলের 70 বছরের রেকর্ড ভেঙেছে কলকাতা, নজির সর্বনিম্ন তাপমাত্রাতেও। মঙ্গলবার আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 29.7 ডিগ্রি সেলসিয়াস। এপ্রিলে কলকাতায় একমাত্র 1987 সালেই রাতে এমন গরম পড়েছিল। মের পয়লা দিনে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে হয়েছে 30 ডিগ্রি। মঙ্গলবার দমদমের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 30.4 ডিগ্রি সেলসিয়াস। এপ্রিলে দমদমে রাতে এত গরম আগে কখনো পড়েনি। দেখা যাচ্ছে রাতে পশ্চিমাঞ্চলের চেয়েও কলকাতায় বেশি গরম। মঙ্গলবার পুরুলিয়া বাঁকুড়া সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25 ডিগ্রির ঘরে। তপ্ত রারবঙ্গের চেয়েও কলকাতার রাত বেশি উষ্ণ, তাও 1 ডিগ্রি নয়, 4-5 ডিগ্রি বেশি গরম। কেন? উপকূল ও উপকূল লাগোয়া জেলায় সন্ধ্যের পর মেঘ ঢুকছে, রাতের আকাশে মেঘ, তাই দিনের তাপ পুরোপুরি বেরোতে পারছে না। শুকনো বাতাসের চেয়ে জলীয় বাষ্পের তাপ ধরে রাখার ক্ষমতা বেশি, ফলে রাতের তাপমাত্রা দ্রুত কমতে পারছে না। এ তো গেল প্রাকৃতিক কারণ, এবার ম্যানমেড কারণে নজর রাখা যাক। অপরিকল্পিত নগরায়ন, কংক্রিটের জঙ্গলে পরিণত শহর। কংক্রিট তাপ শুষে রাখে, ফলে তাপমাত্রা দ্রুত কমতে পারে না। শহরাঞ্চলে বায়ু চলাচলের সুযোগ কম, এসি থেকে বেরোনো তাপও থেকে যাচ্ছে আশেপাশেই। এখানেই প্রশ্নটা উঠছে, রেহাই দিচ্ছে কি এসি, নাকি উল্টে বাড়িয়ে দিচ্ছে গরমের ডিগ্রি? কি ভাবছেন এসির মেলা লেগেছে? ঠিক তাই, বেশিরভাগ হাইরাইজ বিল্ডিংয়ের এখন ঠিক এটাই ছবি। গরমের হামলা থেকে বাঁচতে একের পর এক এসি। এসিতে ঘর তো ঠান্ডা হয়ে যাচ্ছে, কিন্তু বাইরে, এসির বাইরে কোনোদিন দাঁড়িয়ে দেখেছেন গরম হাওয়া? আর এই গরম হাওয়া সেটা তো আমার আপনার আশপাশেই থেকে যাচ্ছে। রাতের বেলাও এই গরম হাওয়া, এই তাপ খুব একটা বেরোতে পারছে না, ফলে শহরগুলো হয়ে উঠছে এক একটা হিট আইল্যান্ড, দহন দ্বীপ। আমরা ঘরের ময়লা যেমন বাইরে ফেলে দিই, ঠিক একইভাবে ঘরের ভেতরের গরমটা আমরা বাইরে ফেলে দিচ্ছি। তার মানে কি, একটা মোট শহরের যে আয়তন নিচের দিকের, সেই তার পরিমাণটা তো কমে যাচ্ছে। অর্থাৎ হিট যতটা বেশি জায়গায় ডিস্ট্রিবিউটেড থাকতে পারত, এখন সেটা কমে যাচ্ছে, ফলে গরমটা কিন্তু বাইরে অনেক বেশি হচ্ছে। এ তো গেল স্থানীয় সমস্যা, দুনিয়া জোড়া সমস্যার বোঝা আরও বড়। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বলছে গরমের হাত থেকে বাঁচতে সবাই যেভাবে এসি কিনছেন, তাতে 2050 নাগাদ অন্তত 450 কোটি এসি থাকবে পৃথিবীতে। এবং এই এসি যত ব্যবহার বাড়বে, এসির মধ্যে কি থাকে? হাইড্রোফ্লুরোকার্বন। এর ব্যবহার যত বাড়বে, গ্রিন হাউস গ্যাস তত বাড়বে। এবং আমরা জানি যে গ্রিন হাউস গ্যাস পৃথিবীর তাপমাত্রা বাড়িয়ে দিচ্ছে। ফলে যত বেশি এসি, তত বেশি গ্রিন হাউস গ্যাস এবং তত বেশি তাপমাত্রা বৃদ্ধি। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বলছে 2050 নাগাদ পৃথিবীর গড় তাপমাত্রা 0.5 ডিগ্রি সেলসিয়াস বাড়িয়ে দিতে পারে এই এসির ব্যবহার। বুঝতে পারছেন একটু ঠান্ডা কিনতে গিয়ে কোন গরমের চক্রবুহে আমরা ঢুকে পড়ছি? আরবান হিট আইল্যান্ড, শহরের দহনদ্বীপ হয়ে ওঠা কি কোনোভাবেই আটকানো সম্ভব, নাকি পয়েন্ট অফ নো রিটার্নে পৌঁছে গিয়েছে কলকাতা? পয়েন্ট অফ নো রিটার্নে আমরা অবশ্যই যাইনি। আরবান ডিজাইন একটা ব্যাপার আছে, আরবান প্ল্যানিংয়ের মধ্যে আমাদের দেখতে হবে যে হিট যাতে যেমন আসছে সেটা বেরিয়ে চলে যায়। তার জন্য যেভাবে রাস্তাঘাটের প্ল্যানিং করতে হবে, বিল্ডিং প্ল্যানিং করতে হবে, বিল্ডিং মেটেরিয়ালের প্ল্যানিং করতে হবে, তার সঙ্গে অবশ্যই জল এবং জঙ্গল, জলাশয় তৈরি করা এবং জঙ্গল তৈরি করা, এছাড়া কিন্তু আমাদের বাঁচবার উপায় নেই। আর যদি সেগুলো করতে না পারি, তাহলে অবশ্যই পয়েন্ট অফ নো রিটার্নে আমরা চলে যাব। নগরায়ন তো দরকার, কিন্তু পরিকল্পিত নগরায়ন চাই, গাছ চাই, জলাশয় চাই, চাই মানে
চাই, না হলে এই গরমের চক্রব্যূহ থেকে আমরা কিছুতেই বেরোতে পারবো না। ক্যামেরায় অর্ঘ্য চট্টোপাধ্যায়ের সঙ্গে কমলেশ, TV9 বাংলা, কলকাতা। এত এসি লাগতো না যদি সময় কালবৈশাখী আসতো। এই সময়টার মধ্যে দিয়ে আমরা চলে যাচ্ছি, কালবৈশাখী সময় কিন্তু পেরিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের ভাড়া শূন্য, মানে বাংলার ভাড়ার কথা বলছি, একেবারে শূন্য। কিন্তু কেন বলুন তো কালবৈশাখীর দেখা নেই? ঠিক কি কারণ? আচ্ছা, শুধুমাত্র কি লোকাল কারণই দেয় নাকি গ্লোবাল কারণও রয়েছে? চৈত্র বৈশাখে গরম পড়বে, এর মধ্যে অস্বাভাবিক কিছু নেই, কিন্তু টানা কিছুদিন গরম পড়ার পর কালবৈশাখী আসবে, বৃষ্টি হবে, এটাই চৈত্র এবং বৈশাখের একেবারে চেনা চরিত্র। কিন্তু এবছর সেই চরিত্র মিসিং, বলা যায় চরিত্রহীন বৈশাখ। কলকাতার উদাহরণ দেওয়া যাক। এপ্রিলে অন্তত দুটো কালবৈশাখী পাওয়ার কথা আলিপুরের, জোটেনি একটিও। এপ্রিলে আলিপুরে 55 মিলিমিটার বৃষ্টি হওয়ার কথা, এবার হয়েছে মাত্র 0.5 মিলিমিটার। দক্ষিণবঙ্গের অন্যত্র ছবিটা মোটামুটি একই রকম। কেন এমন হলো? মার্চে নিয়মিত ঝড় বৃষ্টি পেয়েছিল দক্ষিণবঙ্গ, এপ্রিলে বঞ্চনা কেন? পয়লা কারণ, সূর্যের উত্তরায়ণের জন্য পশ্চিমী ঝঞ্ঝা অনেকটা উত্তর অক্ষাংশ হয়ে সরে যাচ্ছে, ফলে জম্মু কাশ্মীর, হিমাচলে বৃষ্টি বাদলা তুষারপাত হলেও দক্ষিণবঙ্গের বরাত খুলছে না। এপ্রিলে অবশ্য এটাই দস্তুর, এই সময় সহায় হয়ে ওঠে বঙ্গোপসাগর। কিন্তু বঙ্গোপসাগরে উচ্চচাপ বলয় নেই, বঙ্গোপসাগরে কোনো সিস্টেম নেই, বঙ্গোপসাগর অনেক বেশি শান্ত। বঙ্গোপসাগরে এই অঞ্চলটাতে একটা উচ্চচাপ বলয় থাকার কথা, যে উচ্চচাপ বলয় থাকলে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকে আসে দক্ষিণবঙ্গের ভেতরে, এবং সেই জলীয় বাষ্প ঢোকার পর ঝাড়খণ্ডের দিকে একটা নিম্নচাপ অক্ষরেখা থাকে। এই সময় যে নিম্নচাপ অক্ষরেখা ওই জলীয় বাষ্পকে একটা নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত তুলে দেয়। যেহেতু নিম্নচাপ অক্ষরেখা নেই, ফলে মইয়ের অভাবে জলীয় বাষ্পটা ওই উচ্চতায় উঠতে পারছে না, ফলে কালবৈশাখীর জন্য যে বজ্রগর্ভ মেঘ, সেই মেঘ নেই। মেঘ না থাকায় আকাশ একদম খটখটে পরিষ্কার, রোদের তেজ অনেক বেশি, সকালটাই উধাও হয়ে গেছে, রাতের পরেই যেন দুপুর। উল্টে এমন অবস্থা, বায়ুমণ্ডলের ওপরের স্তর থেকে নিচের স্তরে গরম হাওয়া নেমে আসছে। একে রোদের তেজ, সঙ্গে পড়শি রাজ্যের হলকা, সঙ্গে ওপর থেকেও গরম হাওয়া নামছে, যাকে বলে ত্রহস্পর্শ। এদের ঠেলায় ঠাইনারা ঘূর্ণাবর্ত। ঝাড়খণ্ডের উপর ঘূর্ণাবর্ত থাকলেও এই জলীয় বাষ্প ঢুকে আসা এবং জলীয় বাষ্প থেকে বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হওয়ার প্রসেসটা চলতে থাকে। কিন্তু এখন এই রাজ্যগুলো থেকে, আমাদের উত্তর পশ্চিম দিক থেকে যে গরম হাওয়ার তার যে গতি রয়েছে, ফলে এই ঘূর্ণাবর্তটা উত্তর বাংলাদেশে রয়েছে। এই ঘূর্ণাবর্তটা কিছুতেই আমাদের এদিকে আসতে পারছে না, এবং এই ঘূর্ণাবর্তের টানে জলীয় বাষ্প আমাদের উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশের উত্তর অংশে এখানে গিয়ে পৌঁছচ্ছে, এবং এখানে আমরা নিয়মিত দেখছি আমাদের উত্তর পূর্ব ভারত এবং উত্তরবঙ্গের কিছু জেলা এবং বাংলাদেশের উত্তর অংশ, এই অংশটাতে বৃষ্টি হচ্ছে। এখানে একেবারেই মেঘমুক্ত আকাশ। এগুলো স্থানীয় কারণ, অনেক দূর থেকেও কলকাঠি নাড়ছে এল নিনো। প্রশান্ত মহাসাগরের উষ্ণ জলতল। চলতি শতাব্দীতে যতবারই এপ্রিলের গরম লাগাম ছাড়া হয়েছে, ততবারই এল নিনোর উপস্থিতি ছিল প্রশান্ত মহাসাগরে। 2009, 2014, 2016, 2023 আর এবার 2024। শুধু ভারত নয়, ইন্দো প্যাসিফিক রিজিয়ন জুড়েই তাপপ্রবাহের তেজ। স্প্যানিশ এল নিনোর অর্থ ছোট্ট ছেলে, খুদের কেরামতি মানেই অশেষ দুর্গতি। আরও একবার প্রমাণ হয়ে গেল। কমলেশ চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা। বৃষ্টি নেই, ঝড় নেই, শুধুই গরম। এমনই উষ্ণতা যে এই বাংলার একটি জনপদ কলাইকুণ্ডা 4 দিন তাপমাত্রায় গোটা দেশে ফার্স্ট বয়, একেবারে প্রকৃত অর্থেই হটস্পট। কি আছে বলুন তো কলাইকুণ্ডায়? এই কলকাতায় 42-43, তাতেই আমরা হাঁসফাঁস করছি। সেখানকার মানুষ কিভাবে আছেন ভাবতে পারছেন? আজ অবশ্য কলাইকুণ্ডায় 45 ডিগ্রি সেলসিয়াস ছিল। গত শুক্রবার দেশের উষ্ণতম বাংলার কলাইকুণ্ডা, তাপমাত্রা 44.7। শনিবার আবারও 1 নম্বর কলাইকুণ্ডা, তাপমাত্রা 45.8। সোমবার আবার 1 নম্বর, 45.4। মঙ্গলবারও দেশের উষ্ণতম বাংলার কলাইকুণ্ডা, 47.2 ডিগ্রি সেলসিয়াস। গত 4 দিনই দেশের শীর্ষে বাংলার কলাইকুণ্ডা। একেবারে আগুনের কুণ্ডে পরিণত হয়েছে পশ্চিম মেদিনীপুরের ছোট্ট জনপদ। এই অঞ্চলের পরিচিতি বায়ুসেনার ঘাঁটি হিসেবে, সেখানেই ঘাঁটি গেড়েছে গরম। সব রেকর্ড ভেঙে খান প্রতিবারই গরম পড়ে, কিন্তু এবার সব কিছুকে ছাপিয়ে যাচ্ছে
উষ্ণতা। আমি 40 ডিগ্রি 41 ডিগ্রি টেম্পারেচারও রাস্তায় ঘুরেছি, মোটরসাইকেলে করে ঘুরেছি, কাজ করেছি, কিন্তু এই ধরনের অসহনীয় তাপমাত্রা এই ধরনের কোনোদিন আমি আমার লাইফে দেখিনি। কলাইকুণ্ডা থেকে আরম্ভ করে পানাগড় থেকে আরম্ভ করে গোটা চারিদিকে একই রকম চলছে এবং মেদিনীপুর শহরেও একই রকম চলছে, একই রকম আবহাওয়া একবারে। কলাইকুণ্ডা ঠিক পেছনেই জায়গা করে নিচ্ছে পানাগড়। শীতের সময় দার্জিলিংকে টেক্কা দেয় পূর্ব বর্ধমানের এই তল্লাট, আর গরমে এবার কলাইকুণ্ডাকে জোর টক্কর দিচ্ছে পানাগড়। মঙ্গলবার 45.6 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছিল পানাগড়ের পারদ। তো 50 হবে, এবারে 50 হলে আর ঘর থেকে বেরোনো যাবে না। বৃষ্টি চাইছি, বৃষ্টি ভগবানের কাছে প্রার্থনা করছি যেন বৃষ্টি হয়। খুবই কষ্ট, কিন্তু আমাদেরকে বেরোতেই হবে, আমরা খেটে খাওয়া মানুষ। এই গরম আর কখনো দেখিনি এরকম। আগে তো বৃষ্টি হতো মাঝে মাঝে, হ্যাঁ ঝড়ঝাপটা, এই বছর তো কিছুই নেই সেরকম। বাংলার দুটি এলাকা দেশের মধ্যে সেরা হওয়ার লড়াই চালাচ্ছে, কিন্তু কি অদ্ভুত, জনতা চাইছে না ফার্স্ট হতে। এমন তকমা কেই বা চায় বলুন? সবার প্রার্থনা দহনে জল ঢালুক বৃষ্টি। কমলেশ চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা। পয়লা মে দিবস, এই দিনটা কারোর কাছে উদযাপনের, কারোর কাছে শপথের, কিন্তু দিল্লি এবং পার্শ্ববর্তী এলাকায় বসবাসকারী অভিভাবকদের কাছে আজকের দিনটা ছিল উৎকণ্ঠার। তার কারণ দিল্লি এবং পার্শ্ববর্তী এলাকার প্রায় 100টি স্কুলে হুমকি ইমেল আসে, যে ইমেলে লেখা আছে স্কুলে ফোন রাখা আছে। স্বাভাবিকভাবেই উদ্বেগ বেড়ে যায় এবং সব রকম পরিস্থিতির জন্য প্রস্তুত প্রশাসন। স্কুল থেকে ছাত্রছাত্রীদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়, তল্লাশি চলে, বিপজ্জনক কিছু পাওয়া যায়নি ঠিকই। দিল্লির উপরাজ্যপাল তিনি জানিয়েছেন এই ইমেলটির উৎস জানা গিয়েছে। কি সেই উৎস? সেই উৎস হচ্ছে রাশিয়ার একটি ডোমেন থেকে ভার্চুয়াল নেটওয়ার্ক ব্যবহার করে ইমেল পাঠানো হয়েছিল। দিল্লি পাবলিক স্কুল সহ অভিজাত বিদ্যালয়গুলিতে ইমেলে এলো বোমা রাখার হুঁশিয়ারি। খবর পৌঁছলো পুলিশের কাছে। শতাধিক স্কুলের পড়ুয়াকে বাড়ি পাঠিয়ে পুলিশ তল্লাশি চালালো। তৈরি রাখা হয়েছিল বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও। ये मेरे देखिए, हर कॉल को अटेंड किया गया। हम किसी कॉल को चांस नहीं ले सकते हैं। अगर हमारे पास कॉल आ गया तो वी हैव टू अटेंड दैट कॉल। तो हमने सभी कॉल को अटेंड किया है और सुबह से ही जो है ये करीब 8 बजे मेरे को सूचना मिली थी कि 7 करीब स्कूलों में कॉल आ चुकी थी। तभी मैंने सारे स्टेशन, सारे अफसर को अलर्ट कर दिया गया था। सारे हमारे अफसर जो हैं अभी अपने अपने स्टेशनों पर हैं। अगर कहीं ज़रूरत पड़ेगी तो इमीडिएटली उनको मूव किया जा सके। और बाकी हमने सारे काम अभी पोस्टपोन किए हुए हैं टू अटेंड ऑल दिस कॉल। काफ़ी स्कूल्स में आज ये ईमेल आया है और कल कुछ हॉस्पिटल्स में भी आया है, तो उस पर अलग से काम चल रहा है। बाकी जैसा अभी आपने देखा, एलजी साहब इस डीवी स्कूल में आए थे मॉडल टाउन में, तो इस प्रकार काफ़ी स्कूल्स में कॉल आई है। हमारे ऑफिसर्स सब जगह मुस्तैदी से चेक कर रहे हैं, इवैक्यूएट भी कर रहे हैं और थॉरो चेकिंग चल रही है। बॉम्ब डिस्पोजल स्क्वाड, BDT हैं, स्निफर डॉग्स हैं, फायर ब्रिगेड को भी स्टेशन किया हुआ है। तो किसी प्रकार का हम कोई चांस नहीं ले रहे हैं, पूरी तरह से उसको चेक करके और बच्चों की सेफ्टी को इंश्योर कर रहे हैं। दिल्ली पुलिस ने अभी पता कर लिया है कि ये मेल्स कहाँ से आ रहे हैं, जांच चल रही है। मैं इतना ही सिर्फ कहना चाहूँगा कि जो कल्प्रिट्स हैं बख्शे नहीं जाएंगे, उनको बहुत सख्त सजा मिलेगी। जिन्होंने भी दिल्ली में अमन चैन को तोड़ने की कोशिश की है, वो ठीक है, कुछ फोर्सेस हैं जो इस तरीके की हरकतें कर रही हैं। जैसा मैंने कहा कि दिल्ली पुलिस उस पर काम कर रही है, हमको लीड्स मिल रहे हैं और उनको पकड़ लिया जाएगा और बहुत सख्त कार्रवाई की जाएगी। মে দিবসে ভারতের রাজধানী স্কুলে অযথা আতঙ্ক তৈরি করা হলো কেন? এটা কি ভবিষ্যতের জন্য কোনো হুঁশিয়ারি নাকি সুপ্ত কোনো রাজনৈতিক বার্তা? সম্ভাবনা খতিয়ে দেখছে দিল্লি পুলিশ। TV9 বাংলা। অধিকার আদায়ের দিনেই কাজ হারালেন প্রায় 1000 খানেক শ্রমিক। ডুয়ার্সে যে সমস্ত চা বাগান বন্ধ হয়ে গেছে সেই তালিকায় যোগ হলো বানারহাটের তোতাপাড়া চা বাগান। সেখানে শ্রমিকরা অভিযোগ করছেন তাদের এখনো মাইনে বাকি রয়েছে। বকেয়া রেখে এই চা বাগান বন্ধ করে দেওয়া হলো। ভোট চলছে আর তার মধ্যে এই চা বাগান বন্ধে বিতর্ক বাড়ছে। जब मांगने जाता है तभी देता है पैसा, सब तलब सब हमसे कभी नहीं देता है। শ্রমিকের অধিকার রক্ষার লড়াইয়ের দিনেই চাকরি হারা। বানারহাটের তোতাপাড়া চা বাগানে শ্রমিক মালিক পক্ষের বিবাদ দীর্ঘদিনের। বেশ কয়েকদিন ধরেই বাগানটিতে পাওনা গন্ডাকে ঘিরে শ্রমিক অসন্তোষ চলছিল। মঙ্গলবার রাতে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ পড়ে বাগানে। ভোটের মধ্যে উত্তরবঙ্গে বন্ধ হয়ে গেল আরও একটি চা বাগান।
বাগান শ্রমিকদের বকেয়া মজুরির দাবিতে বারংবার তারা আন্দোলনে গিয়েছিলেন। শেষবার গত 27 তারিখ বানাহাট থানা ঘেরাও করে বকেয়া মজুরির দাবিতে। সেই সময় আশ্বাস দেওয়া হয়েছিল দ্রুত তাদের বকেয়া মেটানো হবে। তবে বকেয়া মেটানোর আগেই নোটিশ দিয়ে বাগান বন্ধ করে চলে গেলেন মালিক কর্তৃপক্ষ। পিএফ গ্র্যাচুইটি নিয়ে পাওনাগণ্ডা তো ছিলই, পাশাপাশি কয়েক সপ্তাহের মজুরি বকেয়া নিয়ে শ্রমিক অসন্তোষ চরমে ওঠে। শ্রমিকদের অভিযোগ, বকেয়া না মিটিয়েই চা বাগান বন্ধ করে দেওয়া হলো। पेमेंट हम लोग का था 3 पेमेंट, उसके बाद में हम लोग का पीएफ पैसा जमानी है, वो सब लेके कुछ बातचीत पेमेंट लेके सब चल रहा था। और अभी कल में पेमेंट दिया और शाम को पता चला कि नहीं बागान बंद कर चला गया। তোতাপাড়া চা বাগানে গত বছর পুজোর বোনাস নিয়ে গন্ডগোল হয়, তখনও একবার চা বাগান বন্ধ হয়। ফের বাগান বন্ধে শুরু হয়ে গিয়েছে চাপানুতোর। 1000 के साथ साथ में और भी नॉन वर्कर है, बीघा है, वो सबका मुख में माटी लगा के चला गया। इसमें हमारा टीएमसी सरकार का भी भूमिका कुछ नहीं है, मतलब फेलवेयर है। कुछ आलोचना नहीं, कुछ बातचीत नहीं। सरकार बागान के तरफ में मुँह मतलब आंख भी उठा के नहीं देखता है। ওখানকার শ্রমিকরা যে পিএফের তারা যে পায় সেই পিএফটা সঠিকভাবে তারা জমা দিচ্ছে না। এই বিষয়টা কেন্দ্র সরকারের হস্তক্ষেপ করা উচিত এবং কেন্দ্র সরকারেরই এই বিষয়টা দেখা উচিত। বন্ধ চা বাগানের তালিকা আরও লম্বা হচ্ছে ডুয়ার্সে এই মুহূর্তে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ির 9টি চা বাগান এই মুহূর্তে বন্ধ। কিছুদিন আগে আলিপুরদুয়ারে অনাহারে বন্ধ চা বাগানের শ্রমিকের মৃত্যুর অভিযোগ ওঠে। ভোট এলেই চা বাগানের পাশে দাঁড়াতে চায় বাম ডান সব পক্ষ। প্রশাসন আশ্বাস দেয় কিছু বাগান খোলে, তারপর ধুঁকতে থাকে বাগান। দীর্ঘশ্বাস বাড়ছে ডুয়ার্সের চা বলয়ে। রনি চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement.